আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের দুরন্ত কৈশোর। লিখেছেন কাজী আনোয়ার হোসেন, সহযোগী ইসমাইল আরমান। পার্ট 5। এবার আর লর্ড গ্রিপিনের প্রতিক্রিয়া দেখবার সুযোগ পেল না রানা। লাঞ্চের জন্য ছুটতে হলো সবার সঙ্গে। প্রতিযোগিতায় এখন সাময়িক বিরতি। বিকেলে অনুষ্ঠিত হবে শেষ ইভেন্ট, ক্রস কান্ট্রি অর্থাৎ দূরপাল্লা দৌড়। লাঞ্চ টাইমে সবাই ব্যস্ত রইল আলাপ আলোচনা আর জল্পনা কল্পনা নিয়ে। শুটিংয়ে জ্যাকবের চমক, সাঁতারে ড্যানির ফলস স্টার্ট আর ফস্টারের জিতে যাওয়া, সব মিলিয়ে বেশ ঘটনাবহুল একটা দিন কেটেছে। ক্রস কান্ট্রিতে কি ঘটবে সেটা নিয়ে চলছে এখন তর্ক বিতর্ক। শেষ হওয়া 2 ইভেন্টের স্কোর 2কে রেখেছে মিং। লাঞ্চের পরে সেগুলো স্টাডি করে রানাকে জানালো। ঘটনা পুরো প্যাচ খেয়ে গেছে বুঝলে। কি রকম? সাঁতারের থার্ড হয়ে ড্যানির অবস্থা কেরোসিন। চ্যাম্পিয়ন হতে হলে এক কথায় কেরামতি দেখাতে হবে ওকে। ফস্টার আর জ্যাকবেরও সুযোগ আছে বলতে চাইছো? ফস্টারের নেই, শুটিংয়ে অনেক কম স্কোর করেছো। ট্রফির লড়াই এখন ড্যানি আর জ্যাকবের মধ্যে সীমাবদ্ধ। তাহলে আর প্যাচ খেলো কোথায়? জ্যাকবের জন্য প্যাচ নেই। ক্রস কান্ট্রিতে ড্যানিকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে ও, যে পজিশনেই আসুক না কেন। কিন্তু ড্যানির হিসেব আলাদা। জ্যাকবকে শুধু হারালেই চলবে না। জ্যাকব যদি ওর পেছনে থেকেও প্রথম 3 জনের মাঝে দৌড় শেষ করে ড্যানিকে ফার্স্ট হতে হবে। মানে ড্যানি সেকেন্ড আর জ্যাকব থার্ড হলে জ্যাকবই চ্যাম্পিয়ন হবে? জিজ্ঞেস করলো রানা। রাইট, মাথা ঝাঁকালো মিং। এবং আমার ধারণা 3-3-এর মধ্যে আসার যোগ্যতা আছে জ্যাকবের। তার মানে ট্রফি জিততে হলে ফার্স্ট হতেই হবে ড্যানিকে। জ্যাকব ওকে ঠেকাতে পারবে বলে মনে হয় না। বাকি রইলে তুমি। কি পারবে ফার্স্ট হতে? ড্যানির জন্য কোনো সহানুভূতি নেই রানার মনে। প্রথম দিন থেকে শত্রুতা করছে ওর সঙ্গে। বড়লোক বাপের বকে যাওয়া ছেলে, পুরো স্কুল ওর অত্যাচারে ততষ্ট। বাপটাও কম যায় না, দাপট দেখিয়ে ছেলেকে ট্রফি জেতাতে চায়। দুজনকেই একটা শিক্ষা দেওয়া দরকার। পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব আমি, বলল রানা শান্ত গলায়। ড্যানিকে সাহায্য করার এটাই মক্ষম সুযোগ। গ্রিফিন কাপের 40 জন প্রতিযোগী জমায়েত হয়েছে ক্রস কান্ট্রির জন্য। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, ইতিমধ্যে আবহাওয়া উষ্ণ। লাঞ্চ এখনো হজম হয়নি, তাই জায়গায় দাঁড়িয়ে একটু জগিং করে নিল রানা। রক্ত চলাচল বাড়িয়ে শরীর গরম করলো। কাটালো পেশির আড়ষ্টতা। তর সইছে না ওর। মুখে আছে দৌড় শুরু করবার জন্য, ড্যানি গ্রিফিনকে হারাবার জন্য। ড্যানির কথা মনে পড়তেই মনে মনে একটু হেসে নিল। হিসেবের ছক পুরোপুরি উলট পালট হয়ে গেছে বেচারার। শুটিং আর সাঁতারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বলে ভেবেছিল। ক্রস কান্ট্রি নিয়ে একদমই ভাববার প্রয়োজন ছিল না তার। মোটামুটি একটা পজিশন পেলেই অনায়াসে জিতে যেত ট্রফি। কিন্তু ভাগ্যের ফেরে এখন তাকে প্রথম হতেই হবে এই রেসে। আর একটু ওয়ার্ম আপ করবে বলে ভাবলো রানা। ভিড়ের মাঝে সেটা সম্ভব নয় বলে বেরিয়ে এলো জাটলা থেকে। বেরিয়েই ধাক্কা খেলো লর্ড গ্রিপিনের সঙ্গে। এত তাড়া কিসের ছেলে? গম্ভীর গলায় বললেন লর্ড। দেখে চলতে পারো না? মাফ করবেন স্যার, বিব্রত গলায় বলল রানা। আমি আপনাকে খেয়াল করিনি। চোখ পিট পিট করলেন লর্ড গ্রিপিন। তোমাকে চেনা চেনা লাগছে। আমি মাসুদ রানা স্যার, উসখুস করে উঠল রানা। আবারও যেন উত্তাপ অনুভব করছে লর্ডের অবয়ব থেকে। জাস্টিস ইমতিয়াজ চৌধুরীর ছেলে। কয়েকদিন আগে এক সন্ধ্যায় স্কুল ইয়ার্ডে দেখা হয়েছিল আমাদের। ও হ্যাঁ, মনে পড়েছে।
চেহারা উজ্জ্বল হয়ে উঠল গ্রিফিনের। পর মুহূর্তে ফের মেঘ জমল। তুমি আমাকে ঘুষি মেলেছিলে। জি না, মানে আপনিই বলেছিলেন। বিনা নোটিসে ঘুষি ছুড়লেন লর্ড। দৃষ্টি বিস্ফোরিত হয়ে গেল রানার। আঘাতের ভয়ে আঁতকে উঠল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলেন গ্রিফিন। ওর মুখের 2 ইঞ্চি দূরে থামিয়ে দিলেন মুঠি। হেসে উঠলেন হো হো করে। ভয় পেয়েছো? বললেন তিনি। ভয়ের কিছু নেই, আমি দুষ্টুমি করেছি। কথাটা বিশ্বাস হলো না রানার। ঘুষি ছোড়ার সময় পলকের জন্য হিংস্রতা ফুটতে দেখেছে সুবেশী লর্ডের চেহারায়। সেটা দুষ্টুমি বা অভিনয় ছিল না, ছিল নিখাদ ঘৃণা আর আক্রোশ। তবে নিজেকে সামলে নেবার অসাধারণ ক্ষমতা রয়েছে এই লোকের। মুহূর্তেই হাসি ফুটিয়ে স্বাভাবিক করে নিয়েছেন পরিস্থিতি। যদি না করতেন, ভদ্রতার খোলস থেকে ভেতরের পশুটাকে যদি মুক্ত করে দিতেন গ্রিফিন, কি ঘটতো তাহলে? এভাবে দাঁড়িয়ে থেকো না, রানাকে বললেন লর্ড। এখনই রেস শুরু হবে, যাও পজিশন নাও। প্রতিযোগীদের ভিড়ে ফিরে গেল রানা। দেখা হলো জ্যাকবের সঙ্গে। সে বলল, খবর শুনেছ? কি খবর? লাঞ্চ ব্রেকে মার্শাল বদলানো হয়েছে। কিছু ছাত্রকে মার্শাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ক্রস কান্ট্রি রেসের জন্য। পুরো রুট তদারক করবে তারা। প্রতিযোগিতারা ঠিকমতো ট্র্যাক অনুসরণ করে দৌড়াচ্ছে কিনা দেখবে। কেউ অসুস্থ হয়ে পড়লে সাহায্য করবে। ওদের কথাই বলছে জ্যাকব। বদলানো মানে? ভ্রু কুচকে জানতে চাইল রানা। কয়েকজনকে রিপ্লেস করা হয়েছে, তাদের জায়গায় নিয়েছে ড্যানির বন্ধুরা। সত্যি? চিন্তিত হয়ে পড়ল রানা। বুঝতে চাইছে রহস্যটা। কতজন? সঠিক বলতে পারবো না, তবে শুনেছি নতুন মার্শালদের মাঝে ড্যানির খাস 3 শাগরেদ, মানে ড্যানিস, ন্যাট আর পার্কার আছে। লক্ষণ ভালো মনে হচ্ছে না, রানা বলল। ড্যানি কি চিট করে জিততে চাইছে? তেমন কিছু ঘটলে অবাক হব না। জ্যাকব কাঁধ ঝাঁকালো। ওর পক্ষে সবই সম্ভব। বাপটাও একটা পাষাণ। হেরে গেলে কি করবে ড্যানির কে জানে। লোকটাকে ভীষণ ভয় পায় ড্যানি। ঘাড় ফিরিয়ে লর্ড গ্রিফিনের দিকে তাকালো রানা। তার বুনু দৃষ্টির কথা ভাবল। ভয় পাওয়াই স্বাভাবিক। মানুষটার ভিতরে দয়া মায়া বা পুত্র স্নেহ বলে কিছু আছে বলে মনে হয় না। কঠিন প্রকৃতির পেতৃত রানাও দেখেছে। ওর বাবা ইমতিয়াজ চৌধুরী খুব রাশবাড়ি ধরনের মানুষ ছিলেন। কখনো নিজের দুর্বলতা প্রকাশ করতেন না রানার প্রতি, বরং কড়া শাসন করতেন ওকে। কিন্তু তারপরেও রেজিনাল্ড গ্রিফিনের সঙ্গে তার তুলনা চলে না। শাসনের মাঝেও বাবার আদর স্নেহ ঠিকই টের পেত রানা। লর্ড গ্রিফিনের মাঝে সেসবের কিচ্ছু নেই। মিস্টার স্যালিসব্যারি ঘুরে বেড়াচ্ছেন প্রতিযোগিতার মাঝে, উৎসাহ দিচ্ছেন সবাইকে। রানার সামনে এসে বললেন, তুমি তৈরি রানা? জি স্যার, যতটা তৈরি থাকা যায় আর কি। তুমি তোমার স্বাভাবিক গতিতে দৌড়ালেই চলবে, পরামর্শ দিলেন স্যালিসব্যারি। তাড়াহুড়া করো না, লম্বা রেস। দম ধরে রাখবার চেষ্টা করবে, দম পুরালেই শেষ। জানি স্যার। খুব ভালো, বেস্ট অফ লাক। চলে গেলেন স্যালিসব্যারি। প্রথমবারের মতো উইন্ডসর গ্রেড পার্কে হতে চলেছে ইটনের ক্রস কান্ট্রি রেস। স্টার্টিং পয়েন্ট উৎসাহী দর্শকদের বিশাল ভিড় জমেছে। কিন্তু রানা জানে দৌড় শুরু হবার খানিক পরেই তাদের দৃষ্টিসীমা থেকে হারিয়ে যাবে প্রতিযোগীরা। 5 মাইল দীর্ঘ কোর্স শুরু এবং শেষ হবে পার্কের উন্মুক্ত জায়গায়। বাকিটুকু পুরোটাই গাছ গাছালিতে ঢাকা, ছোট ছোট পাহাড় ও টিলায় ভরা। মোটামুটি দুর্গম সেই পথ ধরে দৌড়াতে হবে ওদেরকে। সেদে রেস শুরু করবার দায়িত্ব নিয়েছেন লর্ড গ্রিফিন। তার আগে ভাষণ দেবার লোভ ছাড়তে পারলেন না। প্রতিযোগীদের সামনে গিয়ে চড়া গলায় বললেন,
প্রতিযোগিতার সবচেয়ে কঠিন পর্বে এবার অংশ নিতে চলেছ তোমরা। এই রেসের মাধ্যমেই তোমাদের মাঝ থেকে বেরিয়ে আসবে সত্যিকার পুরুষ। কাজেই দৌড়াতে হবে শরীরের সমস্ত শক্তি খাটিয়ে। দুর্গম পথে একসময় ক্লান্তি ছেঁকে ধরতে চাইবে তোমাদের। মনে হবে পা দুটো আর দেহের ওজন বইতে পারছে না। তখন স্রেফ মনের জোরে এগোতে হবে, দিতে হবে কঠিন আত্মপ্রত্যয়ের পরীক্ষা। তাহলেই কেবল জয়ী হতে পারবে। বুঝতে পেরেছো? মাথা ঝাঁকিয়ে সায় দিল প্রতিযোগীরা। এই সুযোগে ড্যানিকে দেখে নিল রানা। ঠোঁটের কোণে বাঁকা এক টুকরো হাসি ফুটে আছে তার। ছেলের দিকে এক পলক তাকালেন লর্ড গ্রিফিন। তাকেও খুশি খুশি দেখাচ্ছে। ব্যাপার কি? কি মতলব এটেছে এরা? রানার্স, টেক পজিশন, জলদ গম্ভীর স্বরে নির্দেশ দিলেন গ্রিফিন। অন ইউর মার্কস, গেট সেট। হাতে ধরা স্টার্টিং পিস্তলের ট্রিগার চাপলেন তিনি। গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে পড়ি মরি করে ছুটল প্রতিযোগীরা। হই হই করে উঠল দর্শকরা। চিৎকার চেঁচামেচি আর শীষ দিয়ে উৎসাহ যোগাচ্ছে। চরম হট্টগোল। তবে প্রতিযোগীরা কিছু দূর এগিয়ে যেতেই কমে এলো সেই আওয়াজ। ঠেলাঠেলি করে ছুটছে সবাই, বিশৃঙ্খল ভাবে কে কাকে পিছিয়ে ফেলতে পারে সেই চেষ্টায় মত্ত। গোলমাল এড়িয়ে এক পাশ দিয়ে ছোট ছোট কদমে দৌড়াচ্ছে রানা। তাড়াহুড়ো করছে না। তাড়াহুড়ো করলে খুব শীঘ্রই ক্লান্ত হয়ে পড়বে। আস্তে আস্তে দৌড়ে পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে নিজেকে। প্র্যাকটিস সেশনের সঙ্গে সত্যিকার রেসের অনেক পার্থক্য রয়েছে। প্র্যাকটিসের সময় একা দৌড়েছে, তাও আবার স্কুলের মাঠে, পার্কের বিশেষ সুন্দর পরিবেশে এবং ভিন্ন পরিবেশে। কিন্তু গত কয়েক সপ্তাহে একাধিকবার বৃষ্টি হওয়ায় মাটি ভেজা, আর আজ একটু গরমও পড়েছে। এসব ছাড়াও কম্পিটিশনের নার্ভাসনেস তো আছেই। কয়েক মিনিট যেতেই দুর্বল প্রতিযোগীরা পিছিয়ে পড়তে শুরু করলো। ছোট হয়ে এলো সামনের দলটা। গতি একটু বাড়িয়ে তাদের পিছনে চলে এলো রানা। জ্যাকব আর ড্যানি রয়েছে সবার আগে। রয়েছে গ্যালার্ড আর ফস্টার, আরো কয়েকজন সিনিয়র ক্লাসের ছেলে। ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে তারা, হাঁপাচ্ছে। নিজের অবস্থা যাচাই করলো রানা। ও একটুও ক্লান্ত হয়নি, যেন বাতাসে ভেসে এগোচ্ছে। আরো অনেকক্ষণ এগোতে পারবে এভাবে। খুশি হয়ে উঠল। যেভাবে চেয়েছিল সেভাবেই করছে সবকিছু। প্রথম পাহাড়টায় পৌঁছুতেই আরো কয়েকজন পিছিয়ে পড়ল। ঢাল ধরে উল্কার মতো উঠে গেল রানা তাদেরকে পাশ কাটিয়ে। উল্টো পাশের ডাল বেয়ে নামার পর লিডিং গ্রুপটা ছত্রভঙ্গ হয়ে পড়ল। এখন আর জাটলা করে নয়, সবাই ছুটছে যার যার মতো এক সারিতে। মাপা কদমে দৌড়ে চলল রানা নিশ্চিন্তে। ওয়ার্ডস মিডের সেই সাঁতার প্রতিযোগিতার পর থেকে বুচারের কাছে নিয়মিত তালিম নিয়েছে ও শিখে নিয়েছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের কায়দা কানুন। দম নিচ্ছে নির্দিষ্ট ছন্দে, যাতে ফুসফুসের উপর বাড়তি চাপ না পড়ে। ক্লান্ত যে একেবারে হচ্ছে না তা নয়। গলা শুকিয়ে গেছে, ব্যথা শুরু হয়েছে পায়ের পেশিতে, কিন্তু গুরুতর কিছু নয়। বরং সেই সবের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে ভালোই লাগছে ওর। দ্বিতীয় পাহাড়ের কাছে পৌঁছল ওরা। ঘটনাহীনভাবে পেরিয়ে এলো ওটা। তৃতীয়টা সবচেয়ে বড়। পার্সন্স হিল ঢালও সবচেয়ে খাড়া, ঘন গাছপালায় ছাওয়া। দৌড়ের কদম কমিয়ে আনলো রানা। এই প্রথম সত্যিকার অর্থে শারীরিক কষ্ট অনুভব করলো। দেহের প্রতিটা পেশি বিদ্রোহ করছে খাড়া ডাল বাইতে গিয়ে। তাই বলে থামছে না। কষ্টটা সইবার ক্ষমতা আছে ওর। গ্যালার্ডের পিছু পিছু ছুটছিল। ছেলেটা ডালের অর্ধেক উঠেই থেমে গেল। কোমরে হাত রেখে উবু হয়ে গেল হাঁপাতে হাঁপাতে। তাকে পেরিয়ে গেল রানা। গতি বাড়িয়ে পৌঁছে গেল পরের জনের কাছাকাছি। পাহাড়ের চূড়াটা সমতল চড়া। যেখান দিয়ে উল্টো পাশের ঢালে নামতে হবে সেখানে দাঁড়িয়ে আছে দুজন মার্শাল, ন্যাট আর পার্কার।
ওদের নিয়ে মাথা ঘামালো না রানা, নেমে পড়ল ডালে। এ পাশটা আরো দুর্গম, ধুলো আর পাথরে ভরা। মুহূর্তের অসতর্ক মুহূর্তের অসতর্কতায় পা হড়কাতে পারে। রানার চোখের সামনেই একজন হুমড়ি খেয়ে পড়ল, গড়াতে গড়াতে চলে গেল নিচে। জনা তিনেক মার্শাল ছুটে গেল তাকে উদ্ধার করতে। সামনে পিছে কে আছে আর দেখবার চেষ্টা করলো না রানা। দৃষ্টি নিবদ্ধ করলো ডালে, পা ফেলছে সাবধানে যাতে দুর্ঘটনায় না পড়ে। অন্যান্য প্রতিযোগিতারাও তাই করছে। পাহাড় থেকে নেমে আবারও গতি বাড়ালো রানা, ধরে পেল রেসে লিড নেওয়া গ্রুপটাকে। জ্যাকব আর পস্টারকে দেখতে পেল, কিন্তু ড্যানি কোথায়? পাহাড় থেকে নামতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে নাকি পিছিয়ে পড়ছে কোনো কারণে? ঘাড় ফিরিয়ে পেছনটা দেখে নিল। গ্যালার্ড আসছে কয়েকজনের সঙ্গে। তার ভেতর ড্যানি আছে কি, নাকি সবাইকে পিছিয়ে পেলে অনেক সামনে চলে গেছে? চিন্তিত হয়ে পড়ল রানা। কোর্সের সবচেয়ে কঠিন অংশটা পার হয়ে এসেছে, এবার একটু ঝুঁকি নেওয়া যায়। দ্রুত পা ফেলে লিড নেওয়া প্রতিদ্বন্দ্বীদের ওভারটেক করলো। পাশে চলে এলো জ্যাকবের। রানাকে দেখতে পেয়ে কাষ্ঠ হাসি হাসল সে। বলল, আছো এখনো? অনেকেই কিন্তু ঝরে গেছে। ড্যানিকে দেখেছো? জিজ্ঞেস করলো রানা। মাথা নাড়ল জ্যাকব। আমাদের সামনে আর কেউ আছে? আবার প্রশ্ন করলো রানা। কি জানি, বলল জ্যাকব। মনে তো হয় না। নিশ্চিত হবার একটাই উপায়, স্প্রিন্ট দেবার মতো আগে বাড়ল রানা। পিছে পেলে হলো সবাইকে। ফার্স্ট পজিশনে চলে এসেছে, কিন্তু রেসের এই পর্যায়ে এত জোরে দৌড়াবার কথা ছিল না। সব ড্যানির জন্য। কোথায় বদমাসটা? পার্সন্স হিল থেকে নামবার সময় ওর দিকে খেয়াল রাখেনি বলে নিজেকে অভিসম্পাদ দিল রানা। ছোট্ট আরেকটা পাহাড় পেরুল ও অপেক্ষাকৃত সহজভাবে। ও পাশে নেমে বড় একটা বাঘ ঘুরতেই চোখের কোণে ধরা পড়ল কি যেন ডান দিকে জোপের আড়ালে নড়ছে। পলকের জন্য সাদা রং চোখে পড়ল, পরক্ষণে হারিয়ে গেল দৃষ্টির আড়ালে। ভালো করে তাকালো রানা। পার্সন্স হিল থেকে সরাসরি রাস্তা ধরলে ট্র্যাকের এই অংশটা খুব দূর নয়। ঘোরানো পথ ধরে দৌড়াচ্ছে বলে সময় বেশি লেগেছে। ওপাশ দিয়ে কেউ দৌড়াচ্ছে না তো? কি দেখলো তাহলে? আরেকটা বাঁক ঘুরল রানা, সঙ্গে সঙ্গে চমকে উঠল। ওই তো ড্যানি দৌড়াচ্ছে ঠিক ওর সামনে। এতক্ষণ তাকে দেখেনি কেন বুঝতে অসুবিধে হলো না একটুও। ও পাশের রাস্তাটা ধরে ড্যানি আসছিল। তার গায়ের সাদা পোশাকের ঝলকই দেখেছে রানা। অর্থটা পরিষ্কার, বেআইনি পন্থা ব্যবহার করেছে সে। শর্টকাট নিয়ে চলে এসেছে সবার সামনে। শুকনো পাতায় পা পড়ল রানার। আওয়াজ শুনে ঘাড় বেড়ালো ড্যানি। চেহারায় বিস্ময় ফুটল ওকে দেখতে পেয়ে। একটু দূরেই একজন মার্শাল দাঁড়ানো। ড্যানি শর্টকাট নিয়ে থাকলে নিশ্চয়ই দেখতে পেয়েছে সে। অ্যাকশন নিতে বাধ্য। কিন্তু কাছে যেতেই ছেলেটাকে চিনতে পারল রানা। ড্যানির ডান হাত। মনটা দমে গেল। শয়তানটা কিছু করবে না, বরং রানাকে দেখে তাচ্ছিলের হাসি হাসলো। ড্যানিকে হঠাৎ থেমে যেতে দেখলো রানা। কাছে গিয়ে ও থামলো, জানতে চাইলো কি হয়েছে। কিছু না, বুকে ব্যথা, বলল ড্যানি। তুমি এগো। দ্বিতীয় কোনো কথা না বলে আবারও ছুটতে শুরু করলো রানা। চোরামি করেও লাভ হয়নি ড্যানির, বোঝো এবার ঠেলা। মনে মনে হাসলো, কিন্তু হাসিটা টিকলো না বেশিক্ষণ। ড্যানিকে খুঁজতে গিয়ে বড় বেশি শক্তি খরচ করে ফেলেছে। তার ফল ভোগ করতে হচ্ছে এখন। চেকে ধরেছে ক্লান্তি। শুরুতে পালকের মতো হালকা লাগছিল শরীর, এখন লাগছে জগদ্দল পাথরের মতো। তাই বলে হতাশ হলো না। জানে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে আছে ও। ড্যানিও বুকে ব্যথা নিয়ে থেমে গেছে, কাজেই একটু আস্তে দৌড়ালে ক্ষতি নেই, বিশ্রাম পাবে বেশি পেশিগুলো। গাছপালার আচ্ছাদন পেরিয়ে একটু পরেই খোলা এক টুকরো জমিতে পৌঁছল ও। রোদ পড়ছে গায়ে। চারপাশের গাছপালা যেন হেসে উঠেছে সূর্যের আলোয়। মাথার উপর নির্মেঘ আকাশ। চমৎকার পরিবেশ।
খুশি হয়ে উঠতে চলেছিল, কিন্তু মনোযোগ টুটে গেল পায়ের শব্দে। ওদিকে মুখ ঘোরাতেই আবারও সাদা ঝলক দেখল রানা। ড্যানি আবারও শর্টকাট নিয়েছে। সামনে বড় একটা টিলা, সেটার পাশ ঘুরে যাবার কথা, কিন্তু তা না করে ঝোপঝাড়ের মাছ দিয়ে কোনাকুনি যাচ্ছে সে। বুকে ব্যথা না কচু রানাকে এগোতে দিয়েছে যাতে ওর অলক্ষ্যে ট্র্যাক ছাড়তে পারে। দাঁতে দাঁত পিষল রানা, কি করবে বুঝতে পারছে না। ড্যানির নামে অভিযোগ এনে লাভ হবে না, একমাত্র সাক্ষী ড্যানিস। সে মরে গেল ড্যানির অপকর্ম ফাঁস করবে না। ব্যাপারটা অন্যদেরকে জানানোর দরকার। উল্টো ঘুরে ফিরতি পথে ছুটল রানা। মিনিট দুই যেতেই দেখা পেল জ্যাকবের। ওকে দেখে থামলো সে, হাঁপাচ্ছে। ভাঙ্গা গলায় জানতে চাইল, কি ব্যাপার রানা, উল্টো পথে ছুটছো কেন? ড্যানি, বলল রানা, চুরি করছে রেচে। আমি ওকে শর্টকাট নিতে দেখে এসেছি। আর কি বা আশা করা যায় ওর কাছে? ফেয়ার ফাইট বলে কিছু নেই ওর অভিধানে। যেভাবে পারে জিতবে। চুরি যে করেছে সেটা প্রমাণ করতে পারবে। মাথা নাড়ল রানা। তাই বলে ছেড়ে দেব? না ছেড়েই বা উপায় কি? ওকে তো আর ধরতে পারবো না দৌড়ে। আমি পারবো, রানা বলল, কিন্তু তার জন্য আমাকেও শর্টকাট নিতে হবে। সেটা ঠিক হবে না। কে বলেছে? হাসলো জ্যাকব। এমনিতেও তুমি রেসে চ্যাম্পিয়ন হতে। যেভাবে দৌড়াচ্ছ তাতে কেউ তোমাকে ধরতে পারতো না। একটা চোরের কাছে হার মারবে কেন? তার চেয়ে ওর ওষুধ ওকেই দেওয়া উচিত না? তুমি শিওর? অবশ্যই। কিচ্ছু ভেবো না, এদিকটা আমি সামলে নেব। দেখব কেউ যাতে কিছু না বলে। যাও তুমি। মাথা ঝাঁকিয়ে পাশ ফিরল রানা। ট্র্যাক ছেড়ে ঢুকে পড়ল ঝোপঝাড়ের মাঝে। শুরু করলো দৌড়। দুর্গম পথ, পাথর, মরা ঢালপালা, লতা পাতা আর কাদায় ভরা। ঝোপের ঘষায় হাত, মুখের চামড়ায় আঁচড় পড়ল। লতায় পা ভেদে পড়ে যাওয়ার উপক্রমও হলো একবার, কিন্তু সবকিছু অগ্রাহ্য করে ছুটতে থাকলো ও। যেভাবেই হোক ড্যানির নাগাল পেতে চায়। একটু পরেই পেল বনভূমির শেষ প্রান্তে ছেলেটাকে দেখতে পেল ও। ছুটছে পাগলের মতো। বনের সীমানা পেরুলেই ট্র্যাকের শেষাংশ। ওটা ধরে বেরিয়ে যাবে খোলা ময়দানে, পৌঁছবে ফিনিশিং লাইনে, কিন্তু রানা সেটা হতে দিতে পারে না। দৌড়ের গতি বাড়িয়ে দিল। দুজনের মাঝে দ্রুত গুছিয়ে দিতে চায়। সহজ নয় কাজটা। দুর্বল ও পরিশ্রান্ত বোধ করছে রানা। ওর চেয়ে অনেক কম দৌড়েছে ড্যানি। তাছাড়া উল্টো ঘুরে জ্যাকবের সঙ্গে কথা বলতে গিয়ে মূল্যবান সময় আর শক্তির অপচয় করেছে ও। তাই বলে ছাড় দেওয়া যায় না। ক্রোধ ভর করেছে রানার মাঝে। স্রেফ দুর্মর ইচ্ছে শক্তির জোরে পা দুটোকে ছুটতে বাধ্য করল। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। পুরো শরীর প্রতিবাদ জানাচ্ছে, বলছে ওকে থেমে যেতে, কিন্তু মন বলছে ঠিক বিপরীত কথা। দ্বিমুখী টানাপোড়েনের মাঝে এক রোখার মতো দৌড়ে চলা। চেতনা যেন বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর থেকে। না, হার মানবে না রানা। পারতেই হবে ওকে। গাছপালার সারির কাছে প্রায় পৌঁছে গেছে ড্যানি, কিন্তু সেও ক্লান্ত হয়ে পড়েছে, কমিয়ে ফেলেছে গতি। আর ঠিক তখনই একটু ঢালু জমি পেয়ে নতুন উদ্যম অনুভব করলো রানা। দাঁতে দাঁত পিষে ছিটকে আগে বাড়ল। ঢালু জমি জোগালো বাড়তি গতি। উল্কার মতো দৌড়াচ্ছে এখন। ড্যানিকে অতিক্রম করা স্রেফ সময়ের ব্যাপার। অনেক দেরিতে ওর উপস্থিতি টের পেল ড্যানি। ঘাড় পিড়িয়ে তাকিয়ে চমকে উঠল। পর মুহূর্তে রাগে লাল হয়ে উঠল চেহারা, কিন্তু সেসবের পরোয়া করল না রানা। ধরে ফেলল ওকে। পাশাপাশি ছুটছে এখন দুজন। শুধু তাই না, ইঞ্চি ইঞ্চি করে এগিয়েও যাচ্ছে রানা। কি ঘটতে চলেছে বুঝতে পেরে মাথা খারাপ হয়ে গেল ড্যানির। ল্যাং মেরে ফেলে দিতে চাইল রানাকে, কিন্তু তৈরি ছিল লাফ দিয়ে এড়ালো ড্যানির পা। লক্ষ্যে আঘাত হানতে না পেরে হোঁচট খেল ড্যানি, হারালো ভারসাম্য। তালগোল পাকিয়ে আশ্রয়ে পড়ল পথের পাশের কাদায়। ছাপাত আওয়াজ শুনল রানা, কিন্তু সেদিকে তাকালো না। মনোযোগ নষ্ট করবে না, রেস এখনো শেষ হয়নি। কয়েক সেকেন্ড পরেই খোলা ময়দানে বেরিয়ে এলো। চোখে পড়ল অপেক্ষমান দর্শকদের জটলা। ওকে দেখতে পেয়েই
হল্লা করে উঠল তারা। তবে রানা সেটা শুনতে পেল না। আচ্ছন্নের মতো লাগছে ওর দৃষ্টি ঘোলা। ঘামে সপচপ করছে শরীর, নোনা ঘামের স্পর্শে জ্বলছে চোখ। টালমল পায়ে কিছু দূর গিয়েই থেমে গেল। আর ধরে রাখতে পারছে না নিজেকে, পড়ে যাচ্ছে। কামন রানা, থেমো না, গড ড্যাম ইট। পরিচিত একটা কণ্ঠ শুনতে পেয়ে আচমকা সিধে এলো ও। চোখ পিটপিট করতেই দেখতে পেল মিস্টার স্যালিসব্যারিকে। ফিনিশিং লাইনের ওপারে পিটার পিটার পেছনে দাঁড়িয়ে আছেন তিনি। দুপাশে মিং আর ডেভিড। ওরাও চিৎকার করছে ওর উদ্দেশ্যে, চলে এসো রানা, আর একটু, আর কেউ তোমার ধারে কাছে নেই। কষ্ট করে ঘাড় পেরালো রানা। ড্যানিকে দেখা যাচ্ছে না। সামনের পথ ফাঁকা। বড় বড় শ্বাস নিয়ে শরীরের শেষ শক্তিটুকু একত্র করলো। টলমল পায়ে দৌড়াতে দৌড়াতে পৌঁছলো ফিনিশিং লাইনে। ফিতাটা জড়িয়ে গেল বুকের সঙ্গে। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ল দর্শকেরা। হুড়মুড় করে মাটিতে পড়ে গেল রানা। এতক্ষণ চেপে রাখা সমস্ত ব্যথা বেদনা হামলা চালালো সঙ্গে সঙ্গে। চোখের সামনে আতশবাজির মতো জ্বলে উঠল লাল নীল ফুলকি। মনে হলো বিস্ফোরিত হবে খুলির ভেতরটা। মনে হলো বিস্ফোরিত হবে খুলির ভেতরটা। হাড়গোড় পেশি সব কাতরে উঠল যন্ত্রণায়। দম আটকে আসার জোগাড় কোকিয়ে উঠল। কে যেন ধরাধরি করে দাঁড় করালো ওকে। চোখ খুলতেই মিস্টার স্যালিসব্যারিকে দেখতে পেল। শুয়ে থেকো না, বললেন তিনি। সারা শরীর অসাড় হয়ে যাবে, হাঁটাচলা করো। জি স্যার, সরি, খেয়াল ছিল না। সরি বলার কিছু নেই, হাসলেন স্যালিসব্যারি। তুমি তো জিতেছ, আমি জানতাম তুমি পারবে। সেকেন্ড কে হয়েছে জানতে চাইল রানা। এখনো হয়নি, হতে চলেছে, ওই তো পৌঁছলো এই মাত্র। জ্যাকবকে ফিনিশিং লাইন পেরোতে দেখল রানা। তার ঠিক পেছনেই দেখা গেল ড্যানির কাদা মাখা মূর্তি। খোঁড়াতে খোঁড়াতে তৃতীয় হিসেবে দৌড় শেষ করলো সে। হইচই করে এগিয়ে এলো দর্শকদের একাংশ। পাজা কোলা করে জ্যাকবকে তুলে ফেলল ঘাড়ে মাথায়। ড্যানিকে হারানোয় ট্রফি জিতে গেছে সে। একা হয়ে গেল ড্যানি। সাগরেদরা সবাই মার্শালের দায়িত্ব পালন করতে গেছে, তাকে সান্ত্বনা দেবার কেউ নেই। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল সে। মুখ ঢাকলো দুহাতে। পিতার দিকে তাকাতে পারছে না। ঘটমট করে হেঁটে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন লর্ড গ্রিপিন। দু চোখে তীব্র ঘৃণা। এত কিছুর পরও তার মর্যাদা রক্ষা করতে পারেনি ড্যানি। ব্যাপারটা সহ্য করতে পারছেন না কিছুতেই। মনে হচ্ছে থুতু দেবেন ছেলের গায়ে। দৃশ্যটা অস্বস্তিকর। মুখ থেকে হাত সরিয়ে বাবার দিকে মাথা তুলল ড্যানি। ওর কাদা মাখা গাল বেয়ে অশ্রু গড়াচ্ছে। ভাঙ্গা গলায় বলল, আমি চেষ্টার ত্রুটি করিনি বাবা। হুম। ক্রুদ্ধ একটা আওয়াজ করলেন লর্ড গ্রিপিন। কৈফিয়ত শুনতে চান না। ঝাট করে ঘুরে গিয়ে হাঁটতে শুরু করলেন। ফিরে তাকালেন না ছেলের দিকে। চোখ মুছতে গিয়ে রানার উপর দৃষ্টি পড়ল ড্যানির। ফুঁসে উঠল সঙ্গে সঙ্গে। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তুমি তুমি এই সব নষ্টের গোড়া। বাদ দাও ড্যানি, হালকা গলায় বলল রানা। তোমার খেল খতম। কিছুই খতম হয়নি। খোঁড়াতে খোঁড়াতে ওর কাছে এলো ড্যানি। ভান করো না, আমাকে কোনোদিনে ধরতে পারার কথা না তোমার। যদি না যদি না কি ড্যানি? ওর মুখের কথা কেড়ে নিল রানা। যদি না রেসে চুরি করে থাকি আমি, যদি না বেআইনি কোনো পন্থা খাটিয়ে থাকি। গলা চড়ালো, তাহলে তুমি কিভাবে তৃতীয় হয়েছ সেটাও যাচাই করা হোক। কজন তোমাকে পুরো ট্র্যাকে দৌড়াতে দেখেছে জিজ্ঞাসাবাদ করা হোক। কোথায় কাদায় গড়াগড়ি খেয়েছ সেটাও না হয় দেখে আসুক সবাই। ভিড় জমতে শুরু করেছে চারপাশে। মিস্টার স্যালিসব্যারিও তীক্ষ্ণ চোখে তাকাচ্ছেন। সাহস হারালো ড্যানি, নিতিয়ে গেল। মিনমিন করে বলল, না, ও সবের কোনো দরকার নেই।
ভিড় ঠেলে চলে গেল সে। ওর পিছনে হেসে উঠল সবাই। টিপ্পনি কাটতো ওর ছাড়ল না কেউ কেউ, কিন্তু সেই হাসিতে সামিল হতে পারল না রানা। তেতেও ঠেকছে মুখের ভেতরটা, বুঝতে পারছে কিছুই শেষ হয়নি। ড্যানির সঙ্গে শত্রুতা গাঢ় হলো আরো। এর ফল শুভ হতে পারে না। প্রিয় রানা, কেমন আছো তুমি? স্কুলে কোনো অসুবিধে হচ্ছে না তো? স্টারের ছুটি তো গনিয়ে এলো, তাই চিঠি লিখতে বসলাম। তোমার চার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে। ডাক্তারের পরামর্শে স্কটল্যান্ডের কেটলিতে ওকে নিয়ে এসেছি। তাজা আলো বাতাসে স্বাস্থ্যের যদি উন্নতি হয়। এই জায়গার কথা আগেই বলেছি তোমাকে। তোমার মহরম পুপার বাড়ি রয়েছে খেতলিতে। খুব ভালো হয় তুমিও যদি ছুটি কাটাতে এখানে চলে আসো। লন্ডনের বাড়িতে আপাতত কেউ নেই। আমাদেরও খুব ইচ্ছে করছে তোমাকে দেখতে। চিঠির সঙ্গে টিকিট আর হাত খরচ পাঠালাম। আশা করি শীঘ্রই তোমার দেখা পাবো। ভালো থেকো। আদর আর শুভকামনা রইল। তোমার পুপু ইসমাতারা। ট্রেনের কামরায় বসে চিঠিটা আবার পড়ছে রানা, মন বিষণ্ণ চাচার অসুস্থতার খবর পেয়ে। পৃথিবীতে এই মুহূর্তে আপনজন বলতে এরপান চাচা আর ইসমাত পুপু ছাড়া আর কেউ নেই ওর। তাদের কারো যদি কিছু হয়ে যায় তো সে আঘাত সহ্য করা অসম্ভব হয়ে পড়বে ওর জন্য। এমনিতেই মানসিকভাবে যথেষ্ট পর্যুদস্ত ও। সাজানো গোছানো জীবন তছনছ হয়ে গেছে বছর খানেক আগে বাবা মার অকাল মৃত্যুতে। সরকারি একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে সস্ত্রীক চট্টগ্রামে গিয়েছিলেন জাস্টিস ইমতিয়াজ চৌধুরী। অনুষ্ঠান শেষে সড়ক পথে ফিরে আসছিলেন ঢাকায়। তখনই বেপরোয়া এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে তাদের সরকারি গাড়ির। ঘটনাস্থলেই মারা যান ইমতিয়াজ চৌধুরী ও তার স্ত্রী জাহানারা। অনাথ হয়ে যায় তাদের একমাত্র সন্তান রানা। স্কুল খোলা থাকায় চট্টগ্রাম যাওয়া হয়নি ওর, নইলে ওরও হয়তো একই পরিণতি হতো। কে জানে, সেটাই বুঝি ভালো ছিল। পিতামাতা হারাবার দুঃসহ যন্ত্রণা তাহলে সইতেও হইতো না ওকে। সে এক ভয়ানক দুঃসময় গেছে। পাগল হবার দশা হয়েছিল রানার। দেশে আত্মীয় স্বজন বলতে কেউই ছিল না। দাদা দাদি নানা নানি সবাই পৃথিবীর মায়া ছেড়েছেন বহুদিন আগে। মামা খালাও ছিল না কোনো। ছিলেন শুধু এরপান চাচা আর ইসমাত ফুপু, ইমতিয়াজ চৌধুরীর ব্রিটেন প্রবাসী সহদর ও সহদররা। লেখাপড়া শেষ করে লন্ডনে ব্যবসা করছেন এরফান চৌধুরী। ইসমাত আরাও স্কটিশ এক সহপাঠীকে ভালোবেসে বিয়ে করে থিতু হয়েছেন ইংল্যান্ডে। ভাই ও ভাতৃবধূর মৃত্যুর খবর শুনে তারা ছুটে গিয়েছিলেন দেশে। দাফন সংক্রান্ত অনুষ্ঠানাদি শেষে রানাকে সঙ্গে করে নিয়ে এসেছেন ইংল্যান্ডে। কাঁধে তুলে নিয়েছেন ওর সমস্ত দায় দায়িত্ব। আদর স্নেহে রানাকে আগলে রেখেছেন দুজনে। ভুলে দিতে চেয়েছেন বাবা মা হারানোর বেদনা। এ শুধু সহানুভূতি বা সমবেদনা নয়, সত্যিকার ভালোবাসা। চাচা পুপু দুজনেই নিঃসন্তান। ব্যবসা দাঁড় করাবার চেষ্টায় এতই ব্যস্ত ছিলেন এরপান চৌধুরী কোনোদিন বিয়ে করেননি। বিশেষ স্কলারশিপের অধীনে ভাতিজাকে ভর্তি করেছেন ইটনে। ভর্তি পরীক্ষাও দিতে হয়নি ওকে। বোর্ডিং স্কুলের কথা শুনে শুরুতে রাগ হয়েছিল রানার, এরপর অভিমান। মনে হয়েছিল বুঝি ওকে তাড়াতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন চাচা আর পুপু। সেই অভিমানে ঘরে ছেড়েছিল, টু শব্দ করেনি। নির্বাসন ভেবে নিয়েছিল ইটনকে। কিন্তু স্কুলে কিছুদিন কাটাবার পর ভেঙে গেছে ওর ভুল ধারণা। নিস্তরঙ্গ জীবন ফের রঙিন হয়ে উঠেছে অকৃত্রিম কিছু বন্ধু ও অকৃত্রিম শত্রু পেয়ে। নতুন করে ছন্দ খুঁজে পেয়েছে বেঁচে থাকার জন্য। বুঝতে পেরেছে এখানে পাঠিয়ে আসলেই ওর মঙ্গল করেছেন চাচা আর ফুপু। কৃতজ্ঞতা বেড়েছে তাদের প্রতি, বেড়েছে ভালোবাসা। এখন রানাও তাদের দেখবার জন্য উতলা হয়ে উঠেছে। স্টারের ছুটিতে চলেছে স্কটল্যান্ডে, ফুফার এস্টেটে। সরাসরি যাওয়ার উপায় নেই বলে ট্রেনে চেপে প্রথমে লন্ডন যাচ্ছে, সেখান থেকে দ্বিতীয় আরেকটা ট্রেন ধরে যাবে কেথলিতে। সিটে হেলান দিল রানা, ভাবলো স্কুলের কথা। গ্রিফিন কাপের
প্রতিযোগিতা শেষ হবার পর কেটে গেছে পুরো দুটো সপ্তাহ। উল্লেখযোগ্য কিছুই ঘটেনি এর মাঝে। ঘটবার সুযোগও ছিল না অবশ্য। 2 সপ্তাহের প্রায় পুরোটাই গেছে টার্ম সমাপনী বিভিন্ন পরীক্ষা ও ক্লাসে। লেখাপড়া নিয়ে এত ব্যস্ত থাকতে হয়েছে সবাইকে, অন্য কিছু করবার সুযোগ ছিল না। ড্যানিকে এড়িয়ে চলেছে রানা, সেও আর কাছে ঘেঁষার চেষ্টা করেনি, দূরত্ব বজায় রেখেছে। ভেতরে ভেতরে নিশ্চয়ই কোনো মতলব ভাবছে প্রতিশোধ নেবার। তার প্রতিফলন ঘটবে ছুটি থেকে ফেরার পর, তবে এই নিয়ে দুশ্চিন্তা করছে না রানা। যখন কর্তা তখন দেখা যাবে। আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।